নোনা জলের ধার ঘেঁষে হাজার হাজার গাছ, যে গাছের ডালে গান গায় দেশ বিদেশের কত নাম না জানা পাখি, যেখানে বানর হরিণীর বন্ধুত্বের সামনে হার মানে বাঘেরা। বন্ধুরা, আজ আমি এসেছি রহস্যময় সুন্দরবনে। আচ্ছা, আপনি কি জানেন যে সুন্দরবনে আজ বাঘের অবাধ বিচরণ আর মানুষের প্রবেশ নিষিদ্ধ? সেই সুন্দরবনে মাত্র 1000 বছর আগে ছিল এক উন্নত সভ্যতা। এমনকি সুন্দরবনের গহীন অরণ্যে পাওয়া গিয়েছে একটা প্রাচীন মন্দির, আর সেই মন্দিরের আশেপাশে ঘুরে বেড়াতো গন্ডার। আরও অবাক করা বিষয় হলো, সারা পৃথিবীতে বহু প্রজাতির বাঘ রয়েছে, কিন্তু তার মধ্যে এই সুন্দরবনের বাঘ সব থেকে বেশি হিংস্র। কেনই বা সুন্দরবনের বাঘ মানুষ খেত? বন্ধুরা, আজ আপনাদের এক রোমাঞ্চকর যাত্রায় নিয়ে যাব পৃথিবীর সব থেকে বড় ম্যানগ্রোভ অরণ্য এই সুন্দরবন। কিভাবে সৃষ্টি হলো, কিভাবে এই জঙ্গলে জীবেরা রোজ দুবেলা জোয়ার ভাটার মধ্যে সংঘর্ষ করে বেঁচে থাকে, আর কবে কিভাবে মোগল সম্রাট আকবর এই সুন্দরবনে বসতি শুরু করেছিলেন, সব কিছু আপনাদের জানাবো। আর হ্যাঁ, এই ভিডিওটা করার আগে আমি অনেক বই পড়েছি, তাই এই ভিডিওটা অনেক ইনফরমেটিভ হবে। কোথাও কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। সুন্দরবনের প্রতিটি জীবকে বেঁচে থাকতে হয় সংঘর্ষ করে, তা সে মানুষ হোক কিংবা বাঘ। এখানে জীবনের সব থেকে বড় বাধা হলো জোয়ার ভাটা। দিনে দুবার জোয়ার আর ভাটায় জলের স্তর বেড়ে যায় 15 থেকে 16 ফুট। ওই যে দূরে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ওখানে গাছের নিচের দিকে দেখুন, কাদা শুকিয়ে সাদা হয়ে গেছে। ঠিক অতটা পরিমাণ জল জোয়ারের সময় উপরে উঠে যায়, আর ভাটার সময় জল একেবারে নেমে যায়। এছাড়া যে সময় জোয়ার হবে পরের দিন তার 52 মিনিট পর আবার জোয়ার হবে। তাই সুন্দরবনে যারা মাছ ধরতে যান বা মধু আনতে যান, তাদের ঘড়ি ধরে যেতে হয়, কারণ জঙ্গলের ভেতর যে সরু খালগুলো রয়েছে তাতে ভাটার সময় একেবারে জল থাকে না। তাই জোয়ার হওয়ার সাথে সাথে তাদের নৌকো নিয়ে যেতে হয় বনের ভিতরে, আবার ভাটা শুরু হওয়ার সাথে সাথে তাদের ফিরে আসতে হয়। তবে আশ্চর্যের বিষয় কি জানেন, সুন্দরবনের বন্যপ্রাণীরা কিন্তু ঘড়ি দেখে না। প্রকৃতির এক অনবদ্য আশীর্বাদ আছে এই বন্যপ্রাণীদের ওপর। তারা জোয়ার ভাটার সময় আগে থেকে অনুমান করতে পারে, তাই জোয়ারের সময় যখন জলের স্তর বেড়ে যায় তখন এরা সবাই বনের আরও গভীরে চলে যায় কোনো উঁচু জায়গার খোঁজে। আর যখন ভাটা আসে তখন তারা নদীর চরে চলে আসে খাবারের খোঁজে। তাই সুন্দরবন ঘুরতে গিয়ে যদি বাঘ বা হরিণ দেখার চান্স থাকে, তবে সেটা ভাটার সময় বেশি থাকে। 26,000 বর্গ কিলোমিটার এই সুন্দরবনের মাত্র 1/3 আছে ভারতের কাছে, আর বাকি 2/3 আছে বাংলাদেশের দখলে। ভারতের সুন্দরবনের যে অংশ আছে তার আয়তন প্রায় 9,630 বর্গমিটার। তবে এর মধ্যে যে সবটা জঙ্গল তা কিন্তু নয়। এখানে মানুষের বসতি আর বন্যপ্রাণীদের থাকার জন্য বনের জায়গা ভাগ করা আছে। সেগুলোর ডিটেলস আমি ভিডিওতে জানাবো। আপনারা অনেকেই এটা নিয়ে ডাউট করেন যে কোন দেশে বেশি সুন্দরবন, সেটাও আমি এই ভিডিওতে এক্সপ্লেন করে দেব। এই সুন্দরবনের প্রতিটি প্রাণী দারুণ সাঁতারু, কারণ বেঁচে থাকার জন্য খাবারের খোঁজে হরিণ হোক বা বানর, সবাইকেই এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যেতে হয়। আর সুন্দরবনের সব থেকে ভালো সাঁতারু সুন্দরবনের বাঘ। তারা 3 থেকে 4 কিলোমিটার নদী অনায়াসে সাঁতরে পার করে দেয়। তবে এদের সাঁতারের ধরন অনেকটাই আলাদা। বাঘ প্রথমে নিজের লেজটাকে জলের মধ্যে ফেলে দেখে যে জলের স্রোত কোন দিকে যাচ্ছে আর তার গতি কেমন। এরপর সে ওপারের একটা পয়েন্টকে টার্গেট করে, আর তারপর শুরু হয় তার সাঁতার। যদি কোনো কারণে বাঘ তার টার্গেট মিস করে, তো সে আবার মাঝপথ থেকে ফিরে আসে আর পুনরায় আবার সাঁতার শুরু করে। হ্যাঁ, সুন্দরবনের বাঘ যে কি ভয়ঙ্কর সাহসী এবং জেদি, এটা তার বড় প্রমাণ। সুন্দরবনে বাঘের আরও বেশ কিছু ইন্টারেস্টিং গল্প আপনাদের বলবো। তার আগে আপনাদের বলবো সুন্দরবন নামটা কিভাবে এলো। সুন্দরবন এই নামটার পেছনে অনেকগুলো কারণ আছে। সমুদ্রের পাশে এই বন হওয়ায় এটাকে একসময় সমুদ্র বন বলা হতো। অনেকে বলেন
এই সমুদ্র বনটাই নাকি অপভ্রংশ হয়ে সুন্দরবন নামটি হয়েছে। তবে সবথেকে বেশি প্রচলিত আরেকটা কথা হলো এই বিশাল জঙ্গলে সুন্দরী গাছ পাওয়া যায়, আর সেই গাছের নাম থেকে এই বনটির নাম হয়েছে সুন্দরবন। এবার একটা প্রশ্ন, হঠাৎ করে এই গাছটার নাম সুন্দরী হলো কেন? দেখতে তো গাছটা অতটা সুন্দর নয়। আসলে এই যে সুন্দরী গাছের কথা এখানে বলা হয়েছে, এর পাতাগুলোর এক পাশ সবুজ আর এক পাশ হলো সিলভার কালারের, আর যখন হাওয়া বইতে থাকে এর পাতা দুলতে থাকে, আর সেই সুন্দর দৃশ্যের জন্য এই গাছের নাম হয়েছে সুন্দরী গাছ। তবে শুধু কিন্তু পাতা নয়, এই গাছের কাঠও কিন্তু খুব ভালো। যখন সুন্দরী কাঠ চেরাই করা হয় তখন ন্যাচারাল কালার পালিশের রঙকেও হার মানিয়ে দেয়, তাই এই কাঠ ভীষণই মূল্যবান। এ তো গেল সৌন্দর্যের কথা, প্রাকৃতিক দিক থেকে দেখতে গেলেও এর ভীষণ গুরুত্ব রয়েছে। আর একটা পরীক্ষায় দেখা গেছে আমরা সাধারণত আশেপাশে যে গাছগুলো দেখতে পাই তার থেকে বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এই গাছ। এবার এই যে সুন্দরবনকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য, তার কারণ কি? পৃথিবীতে তো হাজারো নদী আছে, তাহলে কেন গঙ্গার মোহনাতে এই বিশাল নদীর সৃষ্টি হলো? চলুন এবার সেটা আপনাদেরকে বলি। সুন্দরবন সৃষ্টি নিয়ে দুটো কারণ আছে, একটা হলো সায়েন্টিফিক আর একটা কারণের মধ্যে লুকিয়ে আছে হিন্দু মাইথোলজি। আমি দুটোই আপনাদেরকে বলবো। আজ থেকে 7 কোটি বছর আগে হিমালয় পর্বতমালার সৃষ্টির কাজ শুরু হয়েছিল, আর হিমালয় গঠিত হওয়ার পর এখানে বেশ কয়েকটি নদীও সৃষ্টি হয়। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা, যমুনা, পদ্মা, এমন বহু নদী। আর সৃষ্টি হওয়ার পর থেকে এই নদীগুলো হিমালয়ের বুক চিরে তীব্র গতিতে বইতে শুরু করে, সাথে হিমালয় পলিমাটি নিয়ে আসতে শুরু করে মোহনার দিকে। কিন্তু এই নদীগুলো যতই মোহনার দিকে এগোতে থাকে ততই এর ঢাল কমতে শুরু করে। আর এখানে আপনাদেরকে বলি, এই নদীগুলির ঢাল সুন্দরবনের এলাকার 12 সেন্টিমিটারেরও কম। তাই যখনই ঢাল কমে যায় নদীর গতিও কমে যায়, আর যে পলিমাটি ও নুড়ি কাঁকড় তারা হাজার হাজার কিলোমিটার ধরে বয়ে নিয়ে আসছিল তা জমা হতে শুরু করে এই মোহনার ধারে। আর এভাবে লক্ষ লক্ষ বছর ধরে পলি জমে গড়ে ওঠে একের পর এক দ্বীপ। আর সেই দ্বীপে জন্ম নেয় এক বিশেষ প্রজাতির গাছ, যে গাছ পৃথিবীর বেশিরভাগ নদীর মোহনাতেই দেখা যায়। আর তৈরি হয় এই বিশাল সুন্দরবনের। এবার একটু আগেই যে আপনাদেরকে বললাম সুন্দরবন সৃষ্টির পেছনে হিন্দু মাইথোলজিতে খুব সুন্দর একটা ব্যাখ্যা আছে, চলুন এবার সেটা আপনাদেরকে বলি। বিষ্ণু পুরাণ মতে ভগবান রামের 13তম বংশধর ছিলেন রাজা সাগর। রাজা সাগর একবার যখন অশ্বমেধ যজ্ঞ করেছিলেন তখন দেবরাজ ইন্দ্রের সাগরের ওপর ভীষণ হিংসে হয়। তখন ইন্দ্র সাগরের সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া লুকিয়ে নিয়ে আসেন বঙ্গোপসাগরের তীরে কপিল মুনির আশ্রমে, আর সেখানে তিনি ঘোড়াটিকে বেঁধে রাখেন। এদিকে কপিল মুনি সেই সময় ধ্যান করছিলেন, তিনি এই বিষয়ে কিছুই জানতেন না। অশ্বমেধ যজ্ঞের নিয়ম ছিল যে যজ্ঞের ঘোড়া যদি কেউ আটকে রাখে তবে তার সাথে সেই রাজার যুদ্ধ হবে। ঘোড়া খুঁজে না পেয়ে রাজা সাগর তার 60,000 ছেলেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে পাঠান, আর সবাই যখন সেই কপিল মুনির আশ্রমে ঘোড়াটিকে দেখতে পায় তারা ভাবে যে কপিল মুনি বোধহয় তাদের সাথে যুদ্ধ করতে চান, আর সেই কারণে তারা যুদ্ধের জন্য কপিল মুনির ধ্যান ভাঙায়। কিন্তু সব কিছু ঘটনার অজান্তে থাকা কপিল মুনি রেগে গিয়ে সেই 60,000 সন্তানকে ভস্ম করে দেন, সাথে এটাও অভিশাপ দেন যে যখন গঙ্গার জল এদের ভস্মে ঢালা হবে তখন সেই 60,000 সন্তানের মুক্তি হবে আর তারা স্বর্গে যাবে। আর হিন্দু পুরাণ মতে সেই সময় গঙ্গা নদী পৃথিবীতে বইত না, গঙ্গার স্থান ছিল স্বর্গে। পরবর্তীকালে রাজা সাগরের বংশধর ভগীরথ গঙ্গাকে স্বর্গ থেকে মাটিতে নিয়ে আসে, কিন্তু দক্ষিণ 24 পরগনার হাতিঘর পর্যন্ত এসে
তিনি কপিল মুনির আশ্রমের রাস্তা খুঁজে পাননি। সেই সময় গঙ্গা নিজের প্রবাহকে অজস্র ভাগে ভাগ করে দেয় আর এই এলাকা দিয়ে বয়ে যায়। সেই 60,000 সন্তানের ভস্ম যখন গঙ্গার ছোঁয়া পায়, তখন সেই 60,000 সন্তানের মুক্তি হয় এবং তারা স্বর্গ লাভ করে। আর ঠিক এই কারণেই প্রতি বছর হাজার হাজার মানুষ পুণ্যের আশায় গঙ্গা স্নানে আসেন সেই কপিল মুনির আশ্রমে। এ তো গেল পুরাণের কথা। কিন্তু সুন্দরবনের সব থেকে ভয়ানক প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার কেন লোকালয়ে যায়, কেনই বা তারা মানুষ খায়, চলুন এবার সেটা বলি। মানুষ খেকো হিসাবে সুন্দরবনের বাঘ সারা পৃথিবীতে বিখ্যাত। ব্রিটিশ আমলে সুন্দরবনে যখন বাঘের প্রভাব অনেক বেশি ছিল, তখন এখানে ব্রিটিশরা বাঘ মারার জন্য টাকা দিত। 1883 সালে একটা বাঘ মারার জন্য 50 টাকা করে দেওয়া হতো। কিন্তু বাঘ যখন আরও বেশি করে মানুষের ওপর হামলা করতে শুরু করে, তখনই আরও টাকা বাড়িয়ে দেওয়া হয়। 1900 সালে একটা বাঘ মারার জন্য দেওয়া হয় 200 টাকা। আর ব্রিটিশ রিপোর্ট অনুযায়ী 1881 থেকে 1912 সালের মধ্যে 2400টারও বেশি মানুষ খেকো বাঘ শিকার করা হয়েছিল। আর এই যে সুন্দরবনের বাঘকে মানুষ খেকো বলা হয়, তার পেছনে কিন্তু শিকারেরও একটা কারণ রয়েছে। আর সেটা হলো, কোনো এক সময় ব্রিটিশ ফ্যামিলির একজন মেম্বার সুন্দরবনে একটি বাঘ শিকার করেছিলেন। আর তারপর থেকে বাংলায় এই বাঘের নামের আগে রয়্যাল নামটা বসে যায়। কিন্তু সুন্দরবনের বাঘ অনেকটাই ভদ্র হয়ে গেছে। এমনকি ফরেস্ট ডিপার্টমেন্ট এটা দাবি করে যে সুন্দরবনের বাঘ প্রকৃতপক্ষে মানুষ খেকো নয়। শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে সুন্দরবনে প্রতিটি জীবকে বেঁচে থাকতে হয় ভীষণ পরিমাণে সংঘর্ষ করে, বিশেষ করে খাদ্যের জন্য। একে তো এখানে কাদামাটি, তারপর এই জঙ্গলের শ্বাসমূলগুলো খুব ধারালো হয়, ফলে বাঘ যখন কোনো হরিণ বা শূকর শিকার করতে যায়, তাকে ভীষণই কষ্ট করতে হয়। এজন্য সুন্দরবনের বাঘ কখনো কখনো মাছ বা কাঁকড়া ধরে খায়। এক কথায় সুন্দরবনের প্রতিটি হাঁটালো প্রাণী বাঘের শিকার। এ কারণে বাঘ সুযোগ পেলেই মানুষ শিকার করে। এবার যখন বাঘ মানুষ মেরে ওই ধারালো শ্বাসমূলের ওপর দিয়ে টেনে নিয়ে যায়, তখন এক বীভৎস দৃশ্য ফুটে ওঠে। আগের সুন্দরবনের জেলেরা বাঘের হাত থেকে বাঁচতে মাথার পেছনে একটা মুখোশ পরতেন, যাতে বাঘ ভাবে যে মানুষ তার দিকে তাকিয়ে আছে। কিন্তু কয়েক বছরের মধ্যেই এই মুখোশের রহস্য বাঘ অনায়াসে বুঝতে শিখেছে। তাই এই মুখোশের ব্যবহার করলেই যে বাঘের আক্রমণ আটকানো যাবে, তা কিন্তু নয়। সুন্দরবনে প্রতি বছর প্রায় 100টিরও বেশি মানুষ বাঘের হাতে প্রাণ হারায়। কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা এটা বলে যে সুন্দরবনের বাঘকে মানুষ খেকো বলা যায় না। তার কারণ হিসাবে তারা বলেন, যখন বাঘ নদী পেরিয়ে লোকালয়ে যায়, তখন তারা মানুষের ওপর আক্রমণ করে না, বরং কোনো গরু বা ছাগল ধরে খায়। তাই ফরেস্ট ডিপার্টমেন্টের দাবি এটা যে সুন্দরবনের বাঘ যদি সত্যি মানুষ খেকো হতো, তাহলে তারা লোকালয় এসেও মানুষ মারত। তবে এখানে আপনাদের বলে দিই, সুন্দরবনের বাঘের আকার কিন্তু ভারতের অন্যান্য এলাকার বাঘের তুলনায় অনেক ছোট এবং ওজনেও কম। কিন্তু পৃথিবীর সব বাঘের চেয়ে বেশি হিংস্র তারা। তার কারণ হিসেবে দেখা যায় যে সুন্দরবনের বাঘেরা বেশিরভাগ সময় নদীর নোনা জল পান করে, আর নুন জল শরীরের রক্তচাপ বাড়িয়ে দেয়, যার কারণে সুন্দরবনের বাঘেরা বিহেভিয়ার ভীষণ অ্যাগ্রেসিভ হয়। ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।